সময়টা ১৯১৪ সাল। আর একটা ছোট্ট দ্বীপ, যেখানে কোনো মানুষ নেই, কোনো শহর নেই, শুধু ছিল একটা লাইট হাউস। এবং সেই সাথে সমুদ্রের মাঝে লুকিয়ে আছে এক অজানা রহস্য। এই দ্বীপের ভেতরে আগে থেকেই বাস করত এক ভয়ঙ্কর নরখাদক, যাকে আজ পর্যন্ত কেউ পরাস্ত করতে পারেনি। এমন অবস্থার মাঝে একজন আবহাওয়াবিদ এই দ্বীপের ভেতরে এসে আটকা পড়ে, এবং টানা ১ বছর ধরে সে কিভাবে এই ভয়ঙ্কর জায়গায় সার্ভাইভ করেছিল, এবং শেষ পর্যন্ত সে কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি চিরতরে আটকা পড়ে যাবে এই নরখাদকের ভয়ঙ্কর মায়াজালে। চলুন তাহলে দেখার চেষ্টা করি আমাদের আজকের ভিডিওতে। গল্পটা শুরু হয় একটা জাহাজ দিয়ে, যে জাহাজটি দক্ষিণ আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে। জাহাজের ভেতরে একজন আবহাওয়াবিদ অফিসের কর্মী আছেন, যার নাম হলো ডেভিড। তারা এমন একটা দ্বীপের দিকে যাচ্ছিলেন যা আটলান্টিক মহাসাগরের অনেক গভীরে লুকানো। সরকারের আদেশ ছিল ডেভিডকে সেখানে ১ বছর ধরে থাকতে হবে। তার কাজ হলো আবহাওয়ার অদ্ভুত পরিবর্তনগুলো দেখা এবং তথ্য জোগাড় করা। এরপর সে আবারও বাড়িতে ফিরে আসবে। ক্যাপ্টেন তার জাহাজেই ডেভিডকে দ্বীপে পৌঁছে দেয়, এবং তার সঙ্গে ছিল ১ বছরের খাবার আর দরকারি সব জিনিসপত্র। অনেক দিন ধরে জাহাজে থাকার পর একটা ছোট্ট নৌকায় করে তারা দ্বীপে নামলো, এবং সেই সাথে নিজেদের জিনিসপত্র নামিয়ে আনে। দ্বীপের ভিতর আসা মাত্রই আমরা একটা উঁচু লাইট হাউস দেখতে পাই। তার পাশে ছিল একটা ছোট্ট বাড়ি। ডেভিডের থাকার ব্যবস্থা হয়তো এখানেই, তবে এর আগে একজন আবহাওয়া কর্মী এখানে কাজ করতেন, কিন্তু এখন তার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন থেকে ডেভিড এই দ্বীপের নতুন আবহাওয়া কর্মী হিসেবে কাজ করবে, এবং সেই সাথে পুরনো কর্মী রবার্ট ক্যাপ্টেনের জাহাজে আবারও বাড়ি ফিরবেন। কিন্তু দ্বীপের ভেতরে এই বাড়িতে ঢোকা মাত্রই তারা হঠাৎ করেই অবাক হয়ে যায়, কারণ এখানে কোনো মানুষের চিহ্নই ছিল না। ঘরের জিনিসপত্র চারদিকে ছড়ানো ছিটানো, এবং সেই সাথে সবকিছুই এলোমেলো। তাদের মনে হচ্ছিল হয়তো লাইট হাউসের ভেতরে কেউ আছে। এজন্য সময় নষ্ট না করে ক্যাপ্টেন আর ডেভিড লাইট হাউসের দিকে ছুটে যায়, এবং এরপর সেখানে যা দেখলেন তা আরও অদ্ভুত ছিল। সম্পূর্ণ লাইট হাউসটা ধারালো কাঠ দিয়ে ঘিরে রাখা, যেন কেউ ইচ্ছে করে দরজা বন্ধ করে রেখেছে, যাতে করে কেউ ভেতরে ঢুকতে না পারে। ক্যাপ্টেন আর ডেভিড বারবার দরজায় ধাক্কা দিচ্ছিলেন, কিন্তু কোনো সাড়া শব্দ ভেতর থেকে আসে না। এজন্য শেষ পর্যন্ত তারা জোরে ধাক্কা দিয়ে গেট খুলে ভেতরে ঢোকে। লাইট হাউসের একদম উপরে একজন লোক বসা, তার নাম হলো গ্রুনার। সেইখানে শুয়েছিল। ডেভিডরা যখন গ্রুনারের কাছে যায় এবং আগের কর্মীর কথা জানতে চায়, সে নির্ভীকভাবে জানিয়ে দেয় আগের কর্মী মারা গেছে। এর কারণ হলো তার একটা অনেক মারাত্মক রোগ হয়েছিল, যার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে এদিকে ডেভিডরা যখন মৃতদেহের কথা জানতে চায়, তার জবাব আরও অদ্ভুত ছিল। তার কথা শুনে বোঝা যাচ্ছিল তাকে কেউ মেরে ফেলেছে। এদিকে আবার গ্রুনারের এমন কথায় ডেভিড আর ক্যাপ্টেন দুজনই চমকে যায়। তাদের মনে হলো গ্রুনারের মাথা হয়তো ঠিক নেই। তবে আগের কর্মীর কোনো খোঁজ না পাওয়া পর্যন্ত তাদের কিছু করার ছিল না। ক্যাপ্টেন ডেভিডকে বলল, যদি তুমি এখনই ফিরে যেতে চাও তাহলে আমাদের সাথে যেতে পারো। কিন্তু ডেভিড জানতো এই দ্বীপের সঠিক আবহাওয়ার খবর দিতে পারলে সে এর জন্য অনেক টাকা পাবে, আর তার এখন টাকার অনেক দরকার। এজন্য সে এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন ডেভিডকে নিজের সুরক্ষার জন্য একটা বন্দুক দিয়ে সতর্ক করে দেন, এবং তাকে বলে এই জায়গাটা হয়তো ততটাও নিরাপদ নয় যতটা বাইরে থেকে দেখা যাচ্ছে। এরপর যখন ক্যাপ্টেন এখান থেকে চলে যায়, ডেভিড নিজের মতো করে বাড়িটা গুছিয়ে নিচ্ছিল। ঘরের মাঝের একটা ডয়ারের ভিতরে সে আগের কর্মীর একটা ডায়েরি খুঁজে পায়। সেই কর্মী ১৯১৩ সালে এই দ্বীপের ভিতরে এসেছিল। ডায়েরিতে সে দ্বীপ সম্পর্কে অনেক কিছুই লিখেছে, কিন্তু সম্পূর্ণটা স্পষ্ট নয়। কিছু কথা অসম্পূর্ণ রয়ে গেছে। ডেভিড প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়ছিল। ডায়েরিতে কিছু অদ্ভুত প্রাণীর ছবিও আঁকা দেখে, তবে ডেভিড বুঝতে পারছিল না কেন সে এমন ছবি এঁকেছিল। হয়তো সে এখানে একা আর সময় কাটাতে এসব করেছে। ডায়েরির ভেতরের একটা পাতায় তার স্ত্রীর ছবিও লাগানো ছিল। ডায়েরি পড়তে পড়তে ডেভিড ক্লান্ত হয়ে পড়ে, আর ধীরে ধীরে তার ঘুম চলে আসে। পরের দিন সকালে ডেভিড তার কাজ শুরু করে দেয়, কিন্তু সমুদ্রের কাছে যেতেই তার পা আটকে গেল একটা পাথরের মাঝে, যেখানে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো ছিল, আর তাদের ফাঁকে কিছু সামুদ্রিক শ্বাসও রাখা, এবং সেই সাথে এক বিচিত্র নকশায়। ডেভিড মনে মনে চিন্তা করে হয়তো গ্রুনারে এগুলো করেছে। এটা ভাবার পর সে আবার নিজের কাজে মন দেয়, যার জন্য সে এখানে এসেছে, এখানকার আবহাওয়ার তথ্যগুলো সংগ্রহ করা। এরপর কাজ করার সময় বাইনোকুলার দিয়ে লাইট হাউসের দিকে তাকাতেই সে গ্রুনারের সাথে আরও একজন মানুষকে দেখতে পায়। কিন্তু একটু পরেই সে চিন্তা করে হয়তো তার দেখার ভুল হয়েছে, কারণ এই দ্বীপের মাঝে সে এবং গ্রুনার ছাড়া আর কেউ নেই। এরপর রাত যখন অনেকটাই গভীর হয়ে যায়,
ডেভিড তখনও তার কাজে অনেক ব্যস্ত। এমন সময় হঠাৎ করেই দরজায় কেউ ধাক্কা দেয়। ডেভিড চিন্তা করে হয়তো এটা গ্রুনার হবে। সে ভেতর থেকেই গ্রুনারের নাম ধরে ডাকে, কিন্তু কোনো জবাব বাইরে থেকে আসে না। এজন্য হাতে লণ্ঠন নিয়ে যেই ডেভিড দরজার দিকে এগিয়ে যায়, তার কানে কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল এবং তারপরেই সে দেখতে পাচ্ছিল দরজার নিচ দিয়ে একটা অদ্ভুত প্রাণীর হাত ভেতরে আসার চেষ্টা করছে। সে হাতটা দেখে আমরা বুঝতেই পারছিলাম এটা মানুষের হাত নয়। ডেভিডের বুক তখন ভয়ে কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে বেসমেন্টের দিকে দৌড় দেয় আর সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। খানিকটা সময়ের মধ্যেই সে রহস্যময় প্রাণীটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং সে লুকিয়ে লুকিয়ে ডেভিডকে খুঁজছিল। বেসমেন্টের ভেতরে একটা ছোট্ট ফাটল দিয়ে সে প্রাণীর ভয়ঙ্কর চোখ ডেভিড দেখতে পায় এবং সেই সাথে ডেভিড একটা ধারালো ছুরি তার হাতে তুলে নেয় এবং যেই সেই চোখগুলো ফাটলের সামনে এগিয়ে আসে, সে তার পুরো শক্তি দিয়ে ছুরিটা ভেতরে ঢুকিয়ে দেয় আর সেই সাথে প্রাণীটা যন্ত্রণায় চিৎকার করে পালিয়ে যায়। কিন্তু এদিকে আবার ডেভিড জানতো সে যে কোনো সময় আবারও ফিরে আসতে পারে। এ কারণে ডেভিড বেসমেন্টের দরজা শক্ত করে বন্ধ করে দেয় এবং মনের মাঝে ভয়ে ভয়ে সেই দীর্ঘ রাত সে সেখানেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে যখন ডেভিড বাইরে আসে, সে বালিতে কিছু চিহ্ন দেখতে পায়। দেখে মনে হচ্ছিল কারো পায়ের ছাপ এটা হবে, তবে সেগুলো মানুষের পায়ের ছাপের মতো নয়। এটা একদম পরিষ্কার। এর মানে হলো এটা কোনো মানুষের কাজ নয়। সেই চিহ্নগুলো সরাসরি সমুদ্রের দিকে গিয়ে শেষ হয়েছিল। অনেকটা সময় ধরে ডেভিড চিন্তা করার পর সবকিছু তার কাছে পরিষ্কার হয়ে গেছে। গ্রুনার কেন লাইট হাউসের চারপাশে ধারালো কাঠ লাগিয়েছিল, হয়তো সেই অদ্ভুত প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্যই। কিন্তু এখন ডেভিড নিশ্চিত ছিল এই বাড়ি তার জন্য মোটেও নিরাপদ হবে না। হয়তো সেই প্রাণীটা আজ রাতেও আবার আসবে এবং তার উপর আক্রমণও করবে। ভয়ে ভয়ে ডেভিড লাইট হাউসের দিকে ছুটে যায় এবং সেখানে আসার পর গ্রুনারকে চিৎকার করে বলে, গেট খোলো, আমাকে ভেতরে আসতে দাও। কিন্তু এদিকে গ্রুনার তাকে ভেতরে ঢুকতে দেয় না, বরং তাকে জোর গলায় বলল, তোর তো সেই জাহাজের সাথে ফিরে যাওয়া উচিত ছিল, তুই কেন এখান থেকে ফিরে গেলি না? ডেভিড তার কথা শুনে হতাশে আবারও ফিরে আসে, কিন্তু এবার তাকে তার নিজের বাড়ি সুরক্ষিত করতে হবে। সে বাড়ির প্রতিটি জানালা ভালোভাবে কাঠ দিয়ে বন্ধ করে দেয়, চারপাশে অনেক ধারালো কাঠ দিয়ে একটা মজবুত বেড়া তৈরি করে আর গেটের বাহিরে পুরনো কাগজ আর বইয়ের স্তূপ করে রাখে। এরপর সেগুলোতে তেল ছিটিয়ে দেয়, যাতে করে সেই প্রাণীটা আবারও ফিরে আসলে আগুন জ্বালিয়ে তাকে ভয় দেখিয়ে তাড়ানো যায়। কিন্তু হয়তো একটা কথা ডেভিড তখনও জানতো না, আর এই সত্যটা সে আজ রাতেই জানতে পারবে। এরপর ভাগ্যক্রমে সে বাড়ির ভেতরে একটা পুরনো বাক্স খুঁজে পেল। সেই বাক্সের ভেতরে একটা বন্দুক আর অনেকগুলো গুলিও ছিল। এটা দেখার পর তার কিছুটা সাহস হয়, কিন্তু ভয় তখনও তার মন থেকে যায়নি। এরপর ধীরে ধীরে যখন রাত নামতে শুরু করে, রাতের অন্ধকার চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ছিল। এদিকে ডেভিড হাতে বন্দুক নিয়ে ঘরের এক কোণে গিয়ে চুপচাপ বসে পড়ে। এখানে তার শ্বাস অনেক দ্রুত চলছিল। এমন সময় হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ শোনা যায়। যখন ডেভিড জানালার দিকে পা বাড়ালো, তার মনে হলো যেন তার পায়ের নিচ থেকে নিমিষেই মাটি সরে যায়। এর কারণ হলো এবার শুধু একটা নয়, সমুদ্রের ভেতর থেকে অনেকগুলো অদ্ভুত প্রাণী উঠে আসতে শুরু করে, আর সেই সাথে সবাই তার বাড়ির দিকে দ্রুত এগিয়ে আসছিল। খানিকটা সময়ের মধ্যেই তারা গেট ভাঙার চেষ্টা করে। ডেভিড সঙ্গে সঙ্গে গুলি চালানো শুরু করে দেয়। তার বন্দুকের কারণে কিছু প্রাণী মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু বাকিরা তখনও হিংস্র হয়ে ওঠে। তারা এখন বাড়ির ভিতরে ঢোকার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল। তাদের সংখ্যা যেন অনেক দ্রুতই বেড়েই চলেছে। এজন্য ডেভিড আর সময় নষ্ট না করে গেটের বাইরে রাখা কাগজ আর পুরনো বইগুলোতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখা মাত্রই সেই প্রাণীগুলো ভয়ে আবারও সমুদ্রে ফিরে গেল। কিন্তু এদিকে আবার এখন সেই আগুন ডেভিডের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। বাড়ির চারদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। যেহেতু পুরো বাড়ি কাঠের তৈরি, আগুন বিদ্যুতের মতো দ্রুত গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে। এদিকে ডেভিড সঙ্গে সঙ্গে একটা চাদরে নিজেকে জড়িয়ে আগুন থেকে বাঁচে এবং সেই সাথে কোনোভাবে গেট ভেঙে বাইরে বের হয় আর লাইট হাউসের কাছে গিয়ে একটা বিশাল পাথরের আড়ালে গিয়ে আশ্রয় নেয়। তবে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম তার ডান হাত মারাত্মকভাবে পুড়ে গেছে। তবে ভাগ্যবশত ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়ে যায় আর আগুন ধীরে ধীরে নিভে যেতে শুরু করে। তবে সারা রাত ধরে বৃষ্টি পড়েও সকালে ডেভিড তার বাড়িকে বাঁচাতে পারেনি। তার সম্পূর্ণ বাড়ি প্রায় পুরো ছাই হয়ে গেছে। আর এখন ডেভিডকে বাঁচতে হলে লাইট হাউসেই আশ্রয় নিতে হবে, এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। এজন্য সে তার রাইফেলটা হাতে তুলে নেয় এবং লাইট হাউসের পাশেই পাথরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। যখন গ্রুনার পানি নেওয়ার জন্য লাইট হাউস থেকে বাইরে আসে, ডেভিড তার পেছনে পেছনে যায়। তার উদ্দেশ্য ছিল গ্রুনারকে বন্দুকের মুখে এনে লাইট হাউসের ভেতরে প্রবেশ করা।
কিন্তু এদিকে হঠাৎ করে যখন গুনার দিকে সে বন্দুক তাক করে, ঠিক তখনই একটা অদ্ভুত প্রাণী যা গুনার পাশেই ছিল, সেই অদ্ভুত প্রাণীটা উল্টো ডেভিডের উপর হামলা করে দেয়। আসলে এই প্রাণীটা ছিল গ্রুনারের রক্ষক। গ্রুনার সঙ্গে সঙ্গে ডেভিডকে থামিয়ে বলল, এটা আমার পোষা। এজন্য তখন ডেভিড গুলি চালায় না, কিন্তু এখানে একটা সত্য সে তাকে দেয়, যদি তুমি বেঁচে থাকতে চাও তবে আমাকে লাইট হাউসে থাকতে দাও। ডেভিডের কাছে 1 বছরের জন্য যথেষ্ট গান পাউডার আর পর্যাপ্ত খাবারও ছিল, যা দিয়ে দুজনই বেঁচে থাকতে পারবে। গ্রুনার খানিকটা সময় চুপ থাকার পর সে ধীরে ধীরে রাজি হয়ে যায়। এরপর সন্ধ্যা হওয়ার আগেই দুইজন বাকি খাবার নিয়ে লাইট হাউসে চলে আসে। এরপর পরের দিন সকালে সেই প্রাণীটা চুপচাপ ডেভিডের হাত চাটছিল। যখন ডেভিড গভীর ঘুমে ছিল, খানিকটা সময়ের মধ্যেই তার হাত অনেকটাই সরে যায়। ডেভিডের জন্য এটা ছিল এক চরম বিস্ময়, যা তার চোখের সামনেই ঘটছিল। তার এটা বিশ্বাস করা অনেক কঠিন। লাইট হাউসের উপরের তলায় ডেভিড দেখতে পায় গ্রুনার বন্দুক থেকে পাওয়া গুলিগুলো গুনছিল, আর সেই প্রাণীটা অদ্ভুতভাবে গ্রুনারকে সাহায্য করছিল। এর মানে হলো এই প্রাণীটা আসলে হিংস্র নয়। ডেভিড তখন গ্রুনার কাছ থেকে তার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চায়, আর সেই সব তথ্য বিশ্বের সামনে আনতে চাইছিল সে, কারণ এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। এক অদ্ভুত প্রাণী সমুদ্রের গভীর অন্ধকার থেকে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। যদি এই প্রাণীর কথা পৃথিবীর সামনে আসা যায়, তাহলে ডেভিড আর গ্রুনার দুজনেই বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে যাবে। কিন্তু এদিকে আবার গ্রুনার এই খ্যাতি চায় না, সেই দ্বীপ ছেড়ে কোথাও যাবে না। এর একমাত্র কারণ হলো এই পৃথিবীর মাঝে গ্রুনারের আপন বলতে কেউ ছিল না। তার মতে সমাজে কেউ একা থাকতে পারে না, প্রত্যেক জনকেই কারো না কারো দাস বা চাকর হয়ে জীবন কাটাতে হয়। এজন্য এই দ্বীপটা ছিল তার জন্য আদর্শ। এই জায়গায় যেখানে সে নিজেকে রাজা মনে করে, নিজের ইচ্ছার মালিক সেইখানে, তার যা মনে চায় সে এখানে এটাই করে। আর ঠিক এই কারণেই সে দ্বীপের অনেক জায়গায় লিখে রেখেছিল গ্রুনার ইজ কিং। এর মানে হলো গ্রুনার এই দ্বীপের রাজা। কিন্তু এখন প্রশ্ন আসে, এই অদ্ভুত প্রাণীটা তার পোষা কিভাবে হলো? আসলে এর আগে একবার গ্রুনার তার জীবন বাঁচিয়েছিল। সে ভুল করে নিজের মাছ ধরার জালে আটকে যায়। তখন সেই প্রাণীটা অনেক ছোট ছিল, আর সেই দিন থেকে গ্রুনার সাথেই রয়ে গেছে এবং তার প্রতিটি কথা মানতে শুরু করেছে। তবে এদিকে আমরা দেখতেই পাচ্ছিলাম গ্রুনার ছিল একজন রাগী মানুষ। সে কখনোই সেই প্রাণীটার সাথে ভালোভাবে ব্যবহার করেনি, বরং নিয়মিত তার সাথে খারাপ ব্যবহার করত। একবার সে প্রাণীটা গ্রুনারকে আক্রমণ করেছিল। তার বদলে গ্রুনার তাকে এমন এক কঠিন শাস্তি দেয়, যার পর থেকে সে প্রাণীটা নিজেকে গ্রুনার দাসী ভাবতে শুরু করে। হয়তো এই কারণেই প্রতি রাতে সেই প্রাণীটা সমুদ্র থেকে বাহিরে আসতো তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দিনের আলোতে সে প্রাণীটা আক্রমণ করতে পারে না। তবে যাই হোক, ডেভিড এখন আর এখানে থাকতে চায় না। সে যে করেই হোক এখান থেকে বের হয়ে যেতে চায়। এজন্য সে কোনো জাহাজকে সংকেত পাঠিয়ে দেয় যেন এই জায়গা ছেড়ে সে যেতে পারে। কিন্তু এই কাজটা এতটাও সহজ নয়। গ্রুনার তাকে বারবার বলতো কোনো জাহাজ এই দ্বীপ পর্যন্ত আসে না, কিন্তু ডেভিড তার কোনো কথা বিশ্বাস করেনি। তার এখানে থাকতে একদম ভালো লাগছে না, তার যেন বারবার দম বন্ধ হয়ে আসছিল। এজন্য সে যত দ্রুত সম্ভব এই জায়গা ছেড়ে যেতে চায়। এরপর যখন ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করে, গুনার তাকে বলে বন্দুক নিয়ে প্রস্তুত হয়ে যাও, কারণ এই প্রাণীগুলো যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে। তারা লাইট হাউসের আলো জ্বালানোর জন্য প্রস্তুত হয়ে যায়। আর সেই সাথে খানিকটা সময়ের মধ্যেই সমুদ্র থেকে অনেকগুলো প্রাণী বেরিয়ে আসতে শুরু করে। তারা লাইট হাউসের দিকে দ্রুত এগিয়ে আসছিল। গ্রুনার তাদের উপর একটানা গুলি চালিয়ে যায়, কিন্তু এদিকে ডেভিড পুরোপুরি ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিল। সে লাইট হাউসের ভেতরের দিকে পিছিয়ে যেতে শুরু করে। গুনারের বারবার বলার পরেও সে শুধু এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকে। খানিকটা সময়ের মধ্যেই ডেভিড অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর গুনার একা সে প্রাণীগুলোর সাথে লড়াই করে। এরপর পরের দিন সকালে গুনার তাকে রাগ করে ঘুম থেকে ওঠায় আর তাকে বলে, যদি তুমি লাইট হাউসে থাকতে চাও তাহলে আমার প্রতিটি কথা তোমাকে মানতে হবে। প্রত্যেক দিন সকালবেলা করে তোমাকে নিচে নেমে পানি ভরে আনতে হবে এবং সেই সাথে লাইট হাউসের ছোট বড় সব কাজ করা, এবং রাত করে আমার সাথে পাহারাদারিও করতে হবে। তবে এদিকে ডেভিড এগুলো করতে চাইতো না, কিন্তু এখন তার করার কিছু নেই। তাকে বাধ্যতামূলক সব কাজগুলোই করতে হবে। বেঁচে থাকার জন্য তাকে লাইট হাউসের ভেতরেই থাকতে হবে। লাইট হাউসের বাইরে গেলেই তার মৃত্যু। ডেভিড তার কথায় সব কাজ করতে রাজি হয়ে যায়। তবে এরপর একটা জিনিস তার কখনো ভালো লাগেনি। প্রত্যেকটা দিন সকালবেলা করে সে প্রাণীটাকে সে নানাভাবে কষ্ট দেয়। তবে যে মানুষ বছরের পর বছর এই নির্জন দ্বীপের ভেতরে একা থাকে,
তার মানসিক অবস্থাটা কিছুটা খারাপ হওয়া স্বাভাবিক, যেমনটা আমরা গুনারের ভেতরে দেখতে পাচ্ছিলাম। ডেভিডও ঠিক এমনটাই চিন্তা করে, হয়তো গুনারের মাথা এখন ঠিক নেই, কিন্তু এরপরেও তার কথা তাকে মানতে হয়। এরপর আবারও যখন রাত হয়ে আসে, দুইজনই পাহারাদারের জন্য প্রস্তুত হয়ে যায়। আরও একবার সেই প্রাণীগুলো সমুদ্র থেকে বেরিয়ে আসে, কিন্তু আজ ডেভিডের আর ভয় লাগছিল না। সে নির্বিঘ্নে গুলি চালায়, কিন্তু আজ গুনার কিছুই করে না। সে ডেভিডকে বাইরে রেখে লাইট হাউসের গেট বন্ধ করে দেয় আর নিজে চুপচাপ ভেতরে বসে থাকে, যাতে করে ডেভিড নিজেও শিখতে পারে এই প্রাণীগুলোর সাথে কিভাবে লড়াই করতে হবে, নয়তো সে লড়াই করতে করতে মারা যাবে। এদিকে বাইরে থেকে ডেভিড চিৎকার করে সাহায্য চাইলেও কিন্তু ভেতর থেকে গুনার কোনো সাহায্য তাকে করে না। এভাবেই লড়াই করতে করতে রাত কেটে যায়। সকালবেলায় গুনার দেখতে পায় ডেভিড লাইট হাউসের গেটের বাইরে রক্তে ভেজা অবস্থায় বসেছিল। এখন সে শিখে গিয়েছে এই প্রাণীগুলোর সাথে কিভাবে লড়াই করতে হবে। তার ভেতরে ভয় পুরোপুরি চলে গিয়েছিল। এভাবেই তাদের সময় কেটে যেতে শুরু করে। রাতে সেই প্রাণীগুলোর সাথে লড়াই করে আর সারা দিনভর গুনার লাইট হাউসের কাজ সে সামলাতো। এই দ্বীপ এখন তার জন্য একটা বন্ধ ঘরের মতো হয়ে গেছে। সে সবসময় মনে মনে চিন্তা করত কবে এই জায়গা সে ছাড়বে আর কবে সে মুক্তি পাবে। সময়ের সাথে সাথে ডেভিডের সেই নারী প্যান্ডের সাথে একটা অদ্ভুত আর গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। ডেভিডের এখন তার জন্য এক ধরনের মায়া লাগতে শুরু করেছে, এবং এখন সে বুঝতে পারল যে নিজের পরিবার আর আপনজনদের ছেড়ে একা থাকতে আসলে কতটা কষ্ট হয়। হয়তো এই প্রাণীটাও এমনই কিছু অনুভব করছে। ডেভিড সেই প্রাণীটার একটা নামও দেয়, এরিয়াস। এবং এভাবে করে আরো অনেকদিন পার হয়ে গেলে একদিন তারা দেখতে পায় সেই প্রাণীগুলোর আক্রমণ ধীরে ধীরে কমে যাচ্ছে। ডেভিড বুঝতে পারল হয়তো শীতকালে তারা অন্য কোথাও চলে যায়, যেমন সমুদ্রের ভিতরে তিমিরা করে, অথবা হয়তো তারা বুঝতে পেরেছে যে এই দুইজনের সাথে লড়াই করে কোনো লাভ হবে না। কিন্তু এদিকে আবার গুনার তাকে স্পষ্ট করে বলল, একদম এরকম কোনো চিন্তা করো না, তারা আবার আমাদের আক্রমণ করবে। এখন তারা বংশবৃদ্ধি করার জন্য সমুদ্রের অনেক গভীরে চলে গেছে। তাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছিল। আর এরপর এভাবে করে আরো কয়েকদিন পার হয়ে যায়। একদিন রাতের বেলায় ডিনার করার পর গুনার আর ডেভিড সময় কাটানোর জন্য দাবা খেলা শুরু করে, কিন্তু এখানেই গুনার একটা বড় ভুল হয়ে যায়। তারা দুইজনেই খেলায় এতটা মগ্ন হয়ে পড়েছিল যে লাইট হাউসের আলো জ্বালাতেই ভুলে গেছে, এবং এদিকে অন্ধকারের সুযোগ নিয়ে প্রাণীগুলো তাদের উপর আক্রমণ করে দেয়। ডেভিড দেখতে পায় সেই প্রাণীগুলো এখন এমন বাচ্চা দিয়েছে যাদের সংখ্যা এতটাই বেশি যে দুজন মিলে বেশিক্ষণ লড়তে পারবে না। এদিকে আবার বন্দুকের গুলিও প্রায় শেষ হয়ে গেছে। কোনো মতেই নিজেদের বাঁচিয়ে তারা লাইট হাউসের উপরের তলায় পর্যন্ত পৌঁছালো, কিন্তু এর মধ্যে আবার গুনার পায়ে সে গুরুতর আঘাত পেয়েছে। সেই প্রাণীগুলো লাইট হাউসের ভেতরে ঢোকার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল। ডেভিড আর গুনার কোথাও থেকে বাঁচার পথ দেখতে পাচ্ছিল না। তারা প্রায় হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু ঠিক সেই সময় ভাগ্যক্রমে সকাল হয়ে যায়, এবং যেই সূর্যের আলো ধীরে ধীরে করে উঠতে শুরু করেছিল, সেই প্রাণীগুলো লাইট হাউস ছেড়ে সমুদ্রে ফিরে যায়। এদিকে এরিয়াস গুনার ক্ষত সারানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ডেভিড বুঝতে পেরেছিল তারা এই প্রাণীগুলোর সাথে লড়াই করে জিততে পারবে না, কারণ তাদের গুলিও এখন প্রায় শেষ হয়ে গেছে। তাদের কাছে এখন খাবারও নেই যা দিয়ে তারা বেশি দিন চলতে পারবে। এরপর পরের দিন ভাগ্যক্রমে যখন ডেভিড লাইট হাউসের বাহিরের দিকে এগিয়ে যাচ্ছিল, সে সমুদ্রে একটা জাহাজ দেখতে পায়। এর জন্য সে দ্রুত ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে আসে আর বন্দুক চালিয়ে জাহাজকে সংকেত দেয়, কিন্তু সেই সময় গ্রোনার তাকে থামিয়ে দিল, কারণ সে চায় না যে ডেভিড এখান থেকে চলে যাক। তবে আমরা দেখতে পাচ্ছিলাম ঠিক সেই সময় হঠাৎ করেই এরিয়াস গ্রুনারকে আক্রমণ করে। সে ডেভিডকে গ্রুনার থেকে রক্ষা করতে চাইছিল। গ্রুনার কাউকে এই দ্বীপ ছাড়তে দিতে চায় না। এই দ্বীপ তার নিজের একটা আলাদা জগৎ, যেখানে সে নিজেকে রাজা মনে করে। তার একজন অনুগত দাসী আছে যে তার প্রতিটি কথা মানে। এজন্য সেই জীবন ছেড়ে শহরে ফিরে যেতে চায় না, এবং সেই সাথে ডেভিডকেও যেতে দিতে চাচ্ছিল না। এত দিন ধরে একা থাকার পর এখন তার কাছে একজন সঙ্গী ছিল যার সাথে সে কথা বলতে পারত। এজন্য সে ডেভিডকে জোর করে ধরে রাখে, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছিলাম ধীরে ধীরে করে সে জাহাজ ডেভিডের চোখের সামনে থেকে সমুদ্রে মিলিয়ে যায়। এখন তার কাছে আর কিছুই করার ছিল না। এভাবে করে আরো অনেকদিন পার হয়ে যায়, এবং গ্রুনার, ডেভিড আর এরিয়াস দুজনের সাথেই তখন আরো খারাপ ব্যবহার করছিল। কিন্তু এরিয়াসকে সে বিশেষভাবে কষ্ট দিত, যা ডেভিডের একদমই পছন্দ ছিল না। এরপর একদিন ডেভিড এরিয়াসকে একটা ছোট্ট খেলার নৌকা উপহার দেয়, যা সে তিমির হাড় দিয়ে তৈরি করেছিল। হয়তো এতে এরিয়াসের মন কিছুটা হালকা হবে, কিন্তু যখন এরিয়াস সেই নৌকাটা দেখলো, তখন সে ডেভিডকে দ্বীপের এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে সত্যি একটা আসল নৌকা রাখা ছিল।
যখন ডেভিড সেই নৌকা সম্পর্কে গুনার কাছে জিজ্ঞেস করে, তখন সে তাকে বলে হ্যাঁ, সে আগে থেকেই জানতো যে দ্বীপের সেই অংশে একটা নৌকা আছে। কয়েক মাস আগে এখানে একটা সাধারণ চোরাচালান জাহাজ আসে, যা অনেক গোলাবারুদ নিয়ে যাচ্ছিল। সমুদ্রে আসা ঝড়ের কারণে এই দ্বীপের কাছে এসে ডুবে যায়। এর মাঝে কিছু লোক নৌকার মাধ্যমে এই দ্বীপ পর্যন্ত জীবিত আসতে পারে, কিন্তু সকাল হওয়ার আগে তাদের মধ্যে কেউ জীবিত ছিল না। সবাই সেই প্রাণীর শিকারে পরিণত হয়েছিল। এইসব শুনতে শুনতে ডেভিডের মাথায় একটা নতুন পরিকল্পনা আসে। তাদের কাছে তো ডাইভিং স্যুটের মতো কিছু একটা আছে। যদি তাদের মধ্যে কেউ সেই স্যুটটা পরে সমুদ্রের সেই অংশে ডুব দেয়, তাহলে হয়তো তারা কিছু গুলি বা ডিমাইট খুঁজে পেতে পারে, যা দিয়ে সেই দানবদের সাথে লড়াই করা সহজ হবে। কিন্তু তখন গুনার এই কথাই সরাসরি মানতে চায় না। সে সেই সমুদ্রের কাছাকাছিও যেতে চাইতো না। তবে ডেভিড নিজের জীবনের ঝুঁকি নিয়েও এই কাজ করার জন্য প্রস্তুত ছিল। এভাবে করে আরো কয়েকদিন কেটে গেলে ডেভিড আর এরিসের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়। ডেভিড তাকে পছন্দ করতে শুরু করেছিল। তবে এদিকে আবার গুনার দূর থেকে এই সবকিছুই চুপচাপ দেখে। আর ঠিক সময় প্রথমবারের মতো তার মনে এই চিন্তা আসে, হয়তো তার ডেভিডকে সাহায্য করা উচিত। কিন্তু এদিকে আবার গুনারের আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। সে আগে থেকেই চাইতো যে ডেভিড তার সাহায্যে সমুদ্রের নিচে রাখা ডিমাইটের বাক্সগুলো আবার উপরে নিয়ে আসুক, আর তারপর তাকে সেখানেই সমুদ্রে একা ছেড়ে দিবে, যাতে করে সেই প্রাণীগুলো তাকে মেরে ফেলে। এভাবে ডিমাইটও তার কাছে চলে আসবে, আর এরিসও আবার তার দাসী হয়ে থাকবে। এরপর একদিন দুজনেই সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। ডেভিড তার সুইমিং স্যুট পরে সমুদ্রের নিচে নেমে গেল এবং সে দেখতে পায় জাহাজটা পুরোপুরি ভেঙে গিয়েছে। কিন্তু হয়তো তাদের ভাগ্য ভালো ছিল, তারা কিছু ডিমাইটের বাক্স সেখানে খুঁজে পায়। কিন্তু এদিকে আবার তখনই হঠাৎ করে সামনে চলে এলো সেই প্রাণীগুলো। ডেভিড তখন তাদের দেখে অনেক ভয় পেয়ে যায়। লোহার ড্রাইভিং স্যুট এতটাই ভারী ছিল যে সে নড়াচড়াও করতে পারছিল না। সে উপরে থাকা গুনারকে সংকেত পাঠায়, কিন্তু এদিকে আবার গুনার চিন্তা করে হয়তো সেই প্রাণীগুলো ডেভিডকে মেরে ফেলেছে। কিন্তু আসলে সেই প্রাণীগুলো ছোট বাচ্চা ছিল। এদিকে ডেভিড পানির নিচে চাপ তৈরি করে, আর সেই সাথে ড্রাইভিং স্যুট সেখানে ছিঁড়ে দেয় এবং সে নিজের সাঁতরে উপরে চলে আসে। এবং সেই সাথে তারা সেখানে কিছু পুরনো বাক্স খুঁজে পায়, যেখানে ডিমাইট রাখা ছিল। তারা লাইট হাউসের চারপাশে দুটো স্তরে ডিমাইট বিছিয়ে দেয়, যাতে করে যখন পরের আক্রমণ হবে তখন তারা যেন দানবদের একেবারে শেষ করে দিতে পারে। কিন্তু এভাবে করে কয়েক মাস কেটে যায়, আর দ্বীপের চারদিক জুড়ে বরফ পড়তে শুরু করে এবং সেই সাথে আরও একবার সেই প্রাণীগুলো অদৃশ্য হয়ে যায়। তখন তাদের উপর আক্রমণ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তাদের এখন প্রধান কাজ লাইট হাউস চালানো আর সবসময় সতর্ক হয়ে পাহারা দেওয়া। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম গুনারের ধৈর্য এখন ভেঙে গেছে। সে সন্দেহ করতে শুরু করে হয়তো এরিয়া সেই দানবদের ডিমাইটের পরিকল্পনার কথা বলে দিয়েছে, এজন্য এখন তারা আক্রমণ করছে না। এজন্য গুনার রাগের মাথায় দিশারা হয়ে যায় আর এরিসকে মারতে শুরু করে। কিন্তু এদিকে ডেভিড তাকে থামিয়ে দেয়। এরপর অবশেষে দুইজন মিলে একটা নতুন পরিকল্পনা করে লাইট হাউসের মূল গেট খোলা রাখার, যাতে করে সেই প্রাণীগুলো কাছে আসে এবং তাদের ডিমাইট দিয়ে উড়িয়ে দেওয়া যায়। এবং আমরা দেখতে পাচ্ছিলাম তাদের পরিকল্পনাই ঠিক ছিল। খানিকটা সময়ের মধ্যেই সেই প্রাণীগুলো সমুদ্র থেকে বেরিয়ে আসতে শুরু করে। তারা সরাসরি মূল গেটের দিকে এগিয়ে যাচ্ছিল, আর ভেতরে ঢুকতেই ডেভিডকে আক্রমণ করে। এদিকে আবার ডেভিডও সাহস দেখিয়ে সেই দানবদের সাথে লড়াই করতে শুরু করে। সেই প্রাণীগুলো যখনই লাইট হাউসের কাছাকাছি পৌঁছায়, গুনার নিমিষেই ডিমেটের লিভার টিপে দেয়, কিন্তু এতে করে কোনো বিস্ফোরণ হয় না। এর কারণ হলো ডেভিড অনেক আগেই তার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, আর সেটা আবার জোড়া লাগাতে সে ভুলে গিয়েছিল। এজন্য ডেভিড সঙ্গে সঙ্গে উপরে দৌড়ায় আর ডিমেটের তার জোড়া লাগানো শুরু করে। কিন্তু ততক্ষণে সেই প্রাণীগুলো লাইট হাউসের উপর চড়ার চেষ্টা করছিল, যাদের শুধু গুনার একা থামানোর চেষ্টা করে যাচ্ছে। তবে যখনই সংযোগ সম্পূর্ণ হয়, ডেভিড তাদের প্রথম স্তরটা উড়িয়ে দেয়। এই বিস্ফোরণের ফলে অনেক প্রাণী নিমিষেই শেষ হয়ে গেল। কিন্তু এখনও নিচে অনেক দানব লাইট হাউসের উপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে আছে। এই কারণে গুনার দ্বিতীয় স্তরটাও বিস্ফোরণ করে দেয় এবং সেই সাথে এই ভয়াবহ বিস্ফোরণে তারা দুইজনই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে যখন দুইজনই জ্ঞান ফিরে পায়, দেখা যায় এরিয়া সেখানে ছিল না। শুধুমাত্র মৃত প্রাণীগুলো চারপাশে ছড়ানো ছিটানো অবস্থায় পড়েছিল। তবে এর পরেও যারা জীবিত ছিল, গুনার তাদের সবাইকে মেরে ফেলে। তবে এদিকে ঠিক তখনই ডেভিডের চোখ পড়ে যায় তাদের মধ্যে একজনের গলার নেকলেসের উপর। ঠিক সেই মুহূর্তে ডেভিড তার জীবনের সবচেয়ে বড় ভুল বুঝতে পারল। যেই প্রাণীগুলোকে তারা এতদিন ধরে হিংস্র মনে করে এসেছিল, তারাও মানুষের মতো সভ্য, শুধুমাত্র কথা বলতে পারত না। হয়তো তাদের লাইট হাউসের উপর আক্রমণ করার পেছনে কোনো নির্দিষ্ট কারণ ছিল,
কিন্তু এদিকে আবার গ্রুনারের কাছে এই সবকিছুই ছিল বাজে কথা। তার জন্য সেই দ্বীপের রাজা আর সবাইকে তাদের আদেশ মানতে বাধ্য করত। সেই দিনের পর থেকে সেই প্রাণীগুলো আর কখনো সেভাবে আক্রমণ করতে পারেনি। কিন্তু প্রত্যেক দিন সমুদ্রের কিনারা থেকে একটা দুঃখের কান্নার আওয়াজ ভেসে আসে। ডেভিড কখনো জানতো না যে তারা কত বড় ক্ষতি করে ফেলেছে। তাদের এই আক্রমণের জন্য কত পরিবার ভেঙে গেছে, কত শিশু তাদের আপনজনদের হারিয়েছে শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে। এরপর পরের দিন ডেভিড সমুদ্রে সেই প্রাণীগুলোর কিছু ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়, যেখানে তারা সবাই তাদের পরিবার হারিয়েছিল। ডেভিড পাথরে একটা গোল বৃত্ত তৈরি করলো এবং তাদের মাঝখানে সেই ছোট্ট খেলনার নৌকাটা রেখে দেয়, যাতে করে এরিস ফিরে আসে। কিন্তু যতই অপেক্ষা করা হয়, এরিস কখনো আর ফিরে আসে না। যাই হোক, এরপর একদিন সকালবেলায় ডেভিড দেখতে পায় গ্রুনার অজ্ঞান হয়ে পড়ে আছে। তার চারপাশে কিছু পুরনো জিনিস রাখা ছিল, তাদের মধ্যে একটা পুরনো ছবিও ছিল। আর যেইমাত্র ডেভিড সেই ছবিটা দেখল, সে নিমিষেই যেন বিস্মিত হয়ে পড়ে। যে মেয়েটার ছবি সে প্রথম দিন গ্রুনারের ডায়েরিতে দেখেছিল, সে আর কেউ নয়, তারই নিজের স্ত্রী। এর মানে আমরা বুঝতেই পারছিলাম গ্রুনারের একজন স্ত্রী ছিল, আর সে এই লাইট হাউসের আবহাওয়ার কর্মী ছিলেন, যে প্রায় 1 বছর আগে এই দ্বীপে এসেছিল। তার আসল নাম ছিল রবার্ট, কিন্তু এখানে আসার পর সে নিজের নাম বদলে নিয়েছিল। এর কারণ হলো সে কখনো এই দ্বীপ ছাড়তে চাইতো না। এই সব কিছু দেখার পর ডেভিডও আশা ছেড়ে দেয় যে সে কখনো এই দ্বীপ ছেড়ে যেতে পারবে। এরপর পরের দিন সন্ধ্যায় যখন ডেভিড সমুদ্রের কিনারা যায়, সে দেখতে পায় যে সেই বৃত্তে রাখা ছোট্ট নৌকাটা এখন সেখানে নেই। কিন্তু সেই একই জায়গায় সে একটা প্রাণীর ছোট্ট বাচ্চা দেখতে পায়, যার হাতে সেই নৌকাটি ছিল। ডেভিড তার টর্চ লাইট সেই বৃত্তের মাঝখানে জ্বালাতেই সে দেখতে পাচ্ছিল তাদের উদ্দেশ্য লড়াই করার জন্য নয়। সে কাউকে আঘাত করতে চায় না, সে তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। খানিকটা সময়ের মধ্যেই সমুদ্রের ঢেউ থেকে এরিয়াস বেরিয়ে আসে, আর তার পেছনে পুরো প্রাণীদের দলও সমুদ্র থেকে উঠে আসে। কিন্তু এবার কেউ ডেভিডকে আক্রমণ করে না, কারণ তারা এখন শান্তি চাচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল শুধু একটা নিরাপদ বাসস্থান খুঁজে পাওয়া, তাদের বাচ্চাদের জন্য, যা প্রতিটি প্রাণী চায়। এই দ্বীপে মানুষের হঠাৎ আগমন তাদের একদম পছন্দ হয়নি, এজন্য তারা প্রতিরাতে আক্রমণ করতে চেয়েছিল। কিন্তু এই কথা হয়তো গুনারকে কেউ বোঝাতে পারেনি। সে তো এখনো নিজেকে এই দ্বীপের রাজা মনে করে। এরপর গুনার লাইট হাউস থেকে বেরিয়ে আসে তার হাতে বন্দুক নিয়ে। তবে ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে, এই প্রাণীগুলো আমাদের সাথে লড়তে চায় না, এরা আমাদের থেকে শান্তি চায়। কিন্তু এদিকে গুনার কারো কথা শোনে না। সে এরিয়াসকে চিৎকার করে বলল, ভেতরে চলে যাও। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই প্রথমবার এরিস তার কথা মানে না, কারণ এখন সে আর তার দাসী নয়। এখন সে শুধু একজন মা, যে তার বাচ্চাদের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। তাদের এমন মনোভাব দেখার পর গুনার ভেতর থেকে ভেঙে পড়ছিল, কারণ এখন কেউ তার আদেশ মানছিল না। এজন্য সে রাগের মাথায় সে লাইট হাউসের দিকে এগিয়ে যায়। ডেভিডের মনে হয় হয়তো গুনার এখন বুঝতে পেরেছে যে প্রতিটি প্রাণী তাদের স্বাধীনতা চায়, কেউ কারো পরাধীন হয়ে বাঁচতে চায় না। কিন্তু এদিকে আমরা আগে থেকে জানি যে গুনার বুদ্ধিমান মানুষ নয়। সে যেইমাত্র লাইট হাউসে পৌঁছালো, সে সিগন্যাল দেওয়ার জন্য একটা ফ্লেয়ার গান ছোড়ে, যা সরাসরি একটা দ্বীপের প্রাণীর বাচ্চার গায়ে লাগে, যে বাচ্চাটা সঙ্গে সঙ্গে মারা যায়। এমনটা দেখা মাত্রই সব প্রাণী ভয়ে পালিয়ে গেল, এবং সেই সাথে এরিস ও ডেভিডের উপর তার থেকে সব বিশ্বাস হারিয়ে ফেলে। এমনটা দেখা মাত্রই রাগের মাথায় ডেভিড সঙ্গে সঙ্গে লাইট হাউসের দিকে দৌড়ায়, আর হঠাৎ করেই গুনার সাথে ধাক্কা খায় এবং তার সাথে লড়াই করতে শুরু করে। ডেভিডের একটাই কথা ছিল, সে এমন কাজ কেন করলো? এরা তো আমাদের সাথে লড়াই করতে চায়নি, এরা তো শুধু শান্তি চেয়েছিল। কিন্তু এখন গুনার এতটাই হিংস্র হয়ে পড়েছে যে সে ডেভিডকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। হাতে একটা কোরাল নিয়ে সে ডেভিডের উপর আঘাত করতে যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় ডেভিড তার আসল নাম ধরে ডাকে, যা হচ্ছে রবার্ট। এটা শোনা মাত্রই গুনার হঠাৎ করে থেমে যায়। আসলে রবার্ট এমন মানুষ কখনোই ছিল না। এই দ্বীপে আসার পর তার মানসিক অবস্থা প্রায় ভেঙে পড়েছে। একাকিত্ব, তার স্ত্রীর মৃত্যু এবং গভীর দুঃখ, এই সব তাকে এমন উন্মত্ত করে তুলেছিল যে তার নিজের মানুষত্ব ভুলে গিয়েছে। সে আসলে কোনো হত্যাকারী নয়, সে একজন ভালো মানুষ। সেই প্রাণীগুলো কখনোই লড়তে চাইতো না, তারা শুধু শান্তি চাইতো। এটা হয়তো এত দিন পর গুনার বুঝতে পেরেছে, এবং এখন গুনার তার ভুলগুলো বুঝতে পেরে সে নিজেকে সে প্রাণীগুলোর সামনে আত্মসমর্পণ করে দেয়। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই তারা তাকে মেরে ফেলে। এদিকে ডেভিড লাইট হাউসের ভেতরে নিজেকে বন্ধ করে রাখে। সময় এভাবেই আবারও ধীরে ধীরে কাটতে শুরু করে, এবং ঠিক 1 বছর পর দ্বীপে একজন সরকারি কর্মকর্তা আসেন। তার সঙ্গে একজন নতুন আবহাওয়া কর্মী ছিল, এবং এরপর ডেভিডকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
আর নতুন সরকারি কর্মকর্তা এই দ্বীপে আবহাওয়ার পর্যবেক্ষণ শুরু করে। কিন্তু সেই কর্মকর্তার মনে হয় যে ডেভিডই গ্রুনার, আর ডেভিডও তাদের এই ভুল বোঝাবুঝি ভাঙায় না। সে চুপচাপ বারান্দায় যায় আর সেখানে দাঁড়িয়ে পড়ে, কোনো কথা না বলে। কারণ এখন সে নিজেও এই দ্বীপ ছাড়তে চাইতো না, ঠিক গুনার যেমনটা চাইতো। এদিকে আবার এই সময় এরিসও তার পরিবারের সাথে আনন্দে দিন কাটাচ্ছে। এখন তাদের গুনারের মতো কোনো মানুষের ভয় ছিল না। তারা এখন দ্বীপে আর সমুদ্রে স্বাধীনভাবে বাঁচতে পারবে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। আমাদের আজকের গল্প আপনার কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে নিচে জানাতে ভুলবেন না।